আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাতে রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। পৃথিবী ভাঙছে, পুড়ছে, ছিন্ন ভিন্ন হচ্ছে, তবুও মানুষ বেঁচে বর্তে থাকে মমত্বে, ভালোবাসায়, সহমর্মিতায়। নমস্কার। ভীষণভাবে প্রাসঙ্গিক এই সময়ে কথাগুলো। একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে অস্থির সময়ে একটা মারণ ভাইরাস আমাদের গৃহবন্দী করে রেখেছে। ভয়ে আতঙ্কে দিন কাটছে আমাদের। এই আতঙ্কের আবহের মধ্যেই, এই অতিমারিতে আমরা হারালাম আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ মহাশয়কে। এক নক্ষত্রের পতন হলো, আমরা ছায়াহীন হলাম। এই অতিমারির আবহে কবির লেখনী থেকে যে সমস্ত কাব্য বা ভাবনা বেরিয়েছিল, তাকে অবলম্বন করেই, অর্থাৎ সেই কাব্যকথাকেই অবলম্বন করে পেখম আয়োজন করেছিল 3 দিন ব্যাপী দৃশ্যশ্রাব্য একটি অনুষ্ঠানের। সেটির নাম ছিল শঙ্খধ্বনি। সেখানে প্রায় 42 জন আবৃত্তিকার কবি শঙ্খ ঘোষের লেখা আবৃত্তি এবং কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে কবিরা যে সমস্ত কবিতা লিখেছিলেন, সেই সমস্ত কবিতা আপনারা শুনেছেন। এই অতিমারির মধ্যেও সেই ভাবনা, অর্থাৎ একসাথে বেঁধে বেঁধে থাকার ভাবনা থেকেই আবারও আমরা এ সময়ের 6 জন কবিকে নিয়ে আরেকটি অনুষ্ঠান করছি, যে অনুষ্ঠান হলো কবির কলমে কবি প্রণাম। এ সময়ের কবি তারা, তাদের মধ্যে নবীন কবি যেমন আছেন, তেমনিভাবে এ সময়ের অত্যন্ত সুপরিচিত কবিরাও আছেন। তারা তাদের ভাবনা থেকে, অর্থাৎ কবিকে স্মরণ করে যে লেখা লিখেছিলেন এবং তাদের নিজস্ব কিছু ভাবনা
আজ আপনাদের শোনাবেন। আজ এই পর্বে আমরা কবির কলমে কবি প্রণাম অনুষ্ঠানটি শুনব। এদের মধ্যে আছেন কবি অমিত চক্রবর্তী, কবি অংশুমান চক্রবর্তী, কবি রেহান কৌশিক, কবি মধুমিতা চট্টোপাধ্যায়, কবি বুবুসীমা চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। আসুন শুনে নি কবির কলমে কবি প্রণাম। নমস্কার। পেখম আয়োজন করেছে কবি শঙ্খ ঘোষ স্মরণ অনুষ্ঠান। শঙ্খ ঘোষ আমাদের শিরদাঁড়া, শঙ্খ ঘোষ আমাদের বিবেক, শঙ্খ ঘোষ আমাদের চিরপ্রণম্য। আমার ব্যক্তিগত অবকাশ হয়েছিল 2-3 বার কাছ থেকে তাকে দেখার। তার হাতে তুলে দিতে পেরেছিলাম আমার প্রথম একক কাব্যগ্রন্থ। সেটি হাতে নিয়ে তার মুখে যে হাসি ফুটেছিল তা অবিস্মরণীয়। তাছাড়াও তার বাড়িতে গিয়ে তার সৌজন্যের যে প্রাচুর্য সকলে দেখে থাকেন তা আমিও অনুভব করেছি। তাছাড়া আলাদাভাবে বলতে গেলে তিনি সেই প্রবল শিখর যার দিকে মাথা উঁচু করে তাকাতে হয়। তিনি যদি এভারেস্টের সর্বোচ্চ চূড়া হন, আমি একটি মাটির ঢিবিও নই। তবু তার কাছ থেকে শেখার শেষ নেই, তার কাছ থেকে জানার শেষ নেই। আমরা কবিতা শিখেছি তার কাছ থেকে, ছন্দ শিখেছি তার কাছ থেকে, রবীন্দ্রনাথকে জেনেছি তার কাছ থেকে। গদ্যে কবিতার সম্পূর্ণ খোল নলছে এবং কবির কেমন হওয়া উচিত তার একটা ইশারা আমরা কিন্তু পেয়েছি শঙ্খবাবুর কাছ থেকেই। শঙ্খ ঘোষ, তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ, কিন্তু তার নাম চিত্তপ্রিয় বলে নয়, তিনি সত্যিই আমাদের চিত্তের প্রিয়। এই জায়গা থেকে তার চলে যাওয়ার সন্ধ্যায় আমার মনে কয়েকটি পংক্তি এসেছিল, সেটি আপনাদের শোনাবো। তার শীর্ষক চিত্তপ্রিয়। হাডকো মোড় থেকে সল্টলেক হয়ে নিমতলা খুব দীর্ঘ পথ নয়। বাকি ছিল তো এটুকুই নিয়তি নির্ধারিত। যে মিনিবাসের পাশ দিয়ে গাড়িটি গেল তার ছোকরা কন্ডাক্টর জানে না তার জন্মের আগেই তার সংলাপ অমর করে দিয়েছেন যিনি, তিনি যাচ্ছেন অনন্তের দিকে। যে ছেলেটি দেখতে পেল তার দেহ নামল দাহ হতে, সে চেনে না মানুষটিকে, জানে না যে এই মানুষটির মতো করে কেউ চেনেনি তাকে, বলেনি তার কথা তার মতো করে। যে একদা তরুণ কবি বদ্ধ ঘরে নিজের পাকা চুলে হাত দিয়ে আজ কেবল খুঁজেছে একটা প্রিয় চেনা ছোঁয়া, হাতড়েছে প্রিয় স্মৃতির অপার্থিব অ্যালবাম, সে হয়তো কিছুটা টের পাচ্ছে মাথা থেকে ছাতা সরে যাওয়া, যদি না তারও মুখ ঢেকে গিয়ে থাকে বিজ্ঞাপনে। আগুন, তুমি আজ কি পোড়ালে তা তুমি নিজেই জানো না। বাঙালির শেষ মেরুদণ্ড তুমি ছাই করে দিলে। এখন তাকে খুঁজতে হবে বারবার তাঁরই গভীর অথচ সহজ অক্ষরে। আমাদের লতানের শিরদাঁড়াগুলো যাতে ঠেস দিয়ে সোজা থাকতে পারে। অনুচ্চকিত আলো সন্ধ্যায় মিলিয়ে যেতেই হাওয়া দিল তাই, মৃদু বৃষ্টি পড়ল। কানে কানে কে যেন বলল, কবির অন্ত্যেষ্টি নেই, শঙ্খ বাজবেই। যতদিন বাংলায় ঘর আছে রয়েছে সমাজ সংসার প্রেম প্রতিবাদ। 21শে এপ্রিল আরও কুখ্যাত হলে তুমি, তুমি যাকে নাও, ও অবিস্মরণীয়, প্রকৃত চিত্তপ্রিয়। বৌঠানকে নিয়েছ, কবিকেও। নমস্কার। এই কঠিন সময়ে
সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে, এই মিনতি। পেখমের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। কিছু কিছু স্মৃতি আসলে সেগুলো বাইরে ঠিক প্রকাশ করার মতো নয়। কিছু কিছু স্মৃতি খুব গোপনে, সন্তর্পণে রেখে দিতে হয়। আমরা অনেক সময় এমনটা করি না যে আমাদের খুব মূল্যবান কিছু কিছু জিনিস যা আমরা সচরাচর প্রকাশ্যে আনতে চাই না, খুব গোপন জায়গায় সযত্নে আমরা রেখে দিই। আজকে সেই কথার খানিকটা আপনাদের সামনে বলতে হচ্ছে এই কারণে যে পেখম রেডিও সদ্য প্রয়াত শঙ্খবাবুকে নিয়ে একটি তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে এবং যারা শঙ্খবাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন, তাঁর সান্নিধ্য যারা পেয়েছেন, তাদের কাছ থেকে কিছু কথা পেখম রেডিও শুনতে চায়, মানুষকে জানাতে চায়। আমি ব্যাপারটা থেকে কিছুটা নিজেকে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু শঙ্খবাবুর কথা না বললেই নয়। দু চারটে কথা আমি বলবো খুব সংক্ষিপ্ত পরিসরে। অনেক স্মৃতি রয়েছে স্যারের সঙ্গে, অনেক ব্যক্তিগত মুহূর্ত যাপন করেছি যেগুলো আসলে একান্তভাবে থাকলেই বোধহয় ভালো ছিল। সেগুলো মনে পড়লে মন আরও ব্যথাতুর হয়ে ওঠে, কষ্টে ভারাক্রান্ত হয়ে উঠি। আসলে শঙ্খবাবুরই চলে যাওয়াটাকে আর পাঁচজন মানুষের চলে যাওয়ার মতো অপূরণীয় ক্ষতি, ইন্দ্রপত্র পতন, এইসব শব্দ দিয়ে ঠিক মাপা যায় না। মানে আমার কাছে শঙ্খবাবুর এই প্রয়াণ আসলে মানে পিতাকে হারানোর মতোই একটা ব্যাপার, গভীর এবং খুব ব্যক্তিগত। অনেকের কাছেই হয়তো তাই, যারা তার সান্নিধ্যে এসছেন। তো অনেক ব্যক্তিগতভাবে মুহূর্ত আমরা কথা বলেছি, অনেক কিছু শিখেছি স্যারের কাছ থেকে, অনেক পরামর্শ পেয়েছি, যেগুলো আমার এই সামান্য লেখক জীবনের ক্ষেত্রে একটা কি বলবো যে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং খুব ব্যক্তিগতভাবেই আমি সেগুলোকে আমার মধ্যে যাপন করব আমৃত্যু অবধি। খুব মনে পড়ে যে যেহেতু আমি খুব মফস্বলের মানুষ, মফস্বলের থেকে মফস্বলে আমার বড় হয়ে ওঠা, পশ্চিম মেদিনীপুরের একটা জায়গায় খুব একটা প্রত্যন্ত জায়গা থেকে, সেটা অনেকেই জানেন। তো সেই সুবাদে, সেই কারণে শঙ্খবাবুর মতো মানুষের সান্নিধ্যে কখনো আসবো, ব্যক্তিগতভাবে তার সঙ্গে কিছু মুহূর্ত যাপন করব, এমন স্বপ্ন আসলে কখনো দেখিনি। কিন্তু ঘটনাচক্রে সেটা 2014 সাল, আমার একটি কবিতার পাণ্ডুলিপি, তখনও বই হয়ে বেরোয়নি, ধুলো খেলা, সেই পাণ্ডুলিপিটি এক বন্ধুর কারণেই শঙ্খবাবুর হাতে পড়ে এবং শঙ্খবাবু হঠাৎ একদিন খুব সকালে আমায় ফোন করেন এবং আমার সম্পর্কে বহু কথা জানতে চান, লেখাগুলো সম্পর্কে, আমার ব্যক্তি জীবন সম্পর্কে, এবং পরে তিনি আমায় ডেকে পাঠান। আমি স্যারের কাছে যাই, মানে এটা আমার কাছে একটা মস্ত বড় পুরস্কার, এবং ঠিক কত বড় পুরস্কার সেটা হয়তো মানে আমার শব্দ দিয়ে, আমার এই বাক্যবন্ধে বলে আমি ঠিক
বোঝাতে পারবো না। তো যাই হোক, সেই প্রথম সূত্রপাত স্যারের কাছে যাওয়ার। যদিও ব্যক্তি শঙ্খবাবুর কাছে আমার প্রথম যাওয়া হলেও যখন থেকে কবিতা চর্চা করছি, যখন থেকে লেখাকে জীবনের একটা কি বলবো যে লেখাটাই আমার জীবন, লেখাটাই আমার কাজ, এটা যখন আমি মেনে নিয়েছি, তখন থেকে কিন্তু শঙ্খবাবু মতো মানুষ, শঙ্খবাবুর মতো কবি লেখক আমাদের অনেকেরই জীবনে খুব সন্তর্পণে তারা প্রবেশ করে যান। আলাপ তখন হয়ে যায়, তার লেখা পড়ি, শিখি, নিজেকে আবিষ্কার করি তাদের লেখার মধ্য দিয়ে। সেই পরিচয়টা পর্ব কিন্তু আগেই হয়ে যায়। তারপরে ব্যক্তিগতভাবে এই যে তার কাছে আসা, আমার কাছে মনে হয়েছিল একটা জিনিস যে শঙ্খবাবু সেই প্রান্তরের মতো, দিগন্ত বিস্তৃত প্রান্তরের মতো, যার সামনে দাঁড়ালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, ছোট মনে হয়। বুঝিবা নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব থেকেই ওই দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখানে যেন সে অস্তিত্ব ক্ষয় হতে হতে নিঃস্ব হয়ে ওঠা। তবে নিঃস্ব হয়ে ওঠার তো একটা অদ্ভুত আনন্দ আছে মস্ত বড় প্রান্তরের সামনে। তো শঙ্খবাবুর সঙ্গে দেখা হওয়া এবং তারপরে যখন তার ব্যক্তিগতভাবে তার কাছে এসেছি, তখন কিন্তু বারবার এই বোধ আমার ভেতরে কাজ করে গেছে। বিভিন্ন সময়ে উনি ফোন করেছেন লেখার জন্য, মানে আমার মতো খুব সাধারণ একজন, খুব সাধারণ, মানে আমাকে শঙ্খ ফোন করবেন, মানে এটাই একটা মস্ত বড় ব্যাপার। তো তিনি করেছেন, লেখা নিয়েছেন, যথাসময়ে সেই লেখা দিয়েছে তিনি নিজে, তার পত্রিকাগুলোতে প্রকাশ করেছেন। চতুরঙ্গ, 12 মাসে, এই ধরনের যে পত্রিকাগুলোর সঙ্গে স্যার নিজে যুক্ত ছিলেন, সেখানে নিজে ফোন করে আমায় আমার লেখার স্থান করে দিয়েছেন উনি। তারপরে আমি যখন খুব কাছে গেছি, যে নিবিড় স্পর্শ পেয়েছি, নিবিড় সান্নিধ্য পেয়েছি, সেইগুলো একটা অন্যরকম ব্যাপার। এগুলো ঠিক স্মৃতিচারণ করে আর 5 জন মানুষের কাছে বলে সেই মুহূর্তগুলো, সেই অনুভূতিগুলো ঠিক প্রকাশ করা যায় না, এটা সম্ভব নয়। সেটা বিভিন্ন বিষয়ে যখনই কোনো সমস্যায় পড়েছি, কোনো জায়গায় আটকে গেছে, খুব বিনীতভাবে স্যারের কাছে একটু জানতে চেয়েছি, স্যার সঙ্গে সঙ্গে সেই মানে বলবার অপেক্ষা রাখেন, মানে স্যার সঙ্গে সঙ্গে তার সেই স্নেহশীল হাত বাড়িয়ে দিয়েছেন। দুঃসাহসও দেখিয়েছি একবার, যে আমার একটি কবিতার বই ছায়ানর্তক, এই বইটি আমি স্যারকে উৎসর্গ করেছিলাম এবং নিজের হাতে স্যারকে আমি সেটা তুলেও দিয়েছিলাম। স্যার মানে খুশি হয়েছিলেন, সেটা বুঝতে পেরেছিলাম তার সঙ্গে কথা বলে, তার কাছে গিয়ে। তো শঙ্খবাবু সম্পর্কে এরকম অজস্র ঘটনা রয়েছে, অজস্র বিষয়ে তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো শঙ্খবাবুর এই প্রয়াণ আমার কাছে মনে হয় তো মানে একক কোনো একটি মানুষের মানে চলে যাওয়া নয়। কিভাবে বলি, এই যে ধরুন যদি কলকাতা মহানগর, জমজমাট ভিড়ে রাস্তাঘাট, কথা, এত গাড়ির যাতায়াত, মানুষের সমস্ত হেঁটে যাওয়া, এত পসরা পণ্য, সমস্ত নিয়ে যেমন একটা শহর যেমন খুব সচল থাকে দিনের বেলা, তো এই প্রতিবারই সময়ে যখন লকডাউন ঘোষিত হলো, দিনের বেলা দেখুন সমস্ত রাস্তাঘাট ফাঁকা, নিঃশব্দ, খাঁ খাঁ করছে। তো শঙ্খবাবুর মতো একজন মানুষের চলে যাওয়া আসলে কোনো একজন মানুষের চলে যাওয়া নয়,
এরকম একটা মস্ত শহরকে নিয়ে চলে যাওয়া আর আমাদের খুব নিঃস্ব করে দেওয়া, একা করে দেওয়া, এটাই আমার মনে হয়। আর শঙ্খবাবুকে নিয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু লেখা আমি লিখেছি, বড় লেখা আছে, ছোট লেখা আছে, খুব নিজেই সেই কাজগুলো করেছি এবং সন্তর্পণে, যেগুলোর কথা কিন্তু শঙ্খবাবুকে আমি কখনোই বলিনি। শঙ্খবাবু বারবার করে বলতেন যে বেঁধে বেঁধে থাকবার কথা বলতেন, পরামর্শ দিতেন। আসলে সেটা যে কতখানি জরুরি আমাদের মানুষের জন্য, সভ্যতার জন্য, সেটা কিন্তু এই অতিমারির সময়ে, এই বিপর্যয়ের দিনে আমরা কিন্তু টের পাচ্ছি। সাহিত্য তো সত্য উচ্চারণ করে। শঙ্খর মতো যে ক্রান্তদর্শী মানুষ যে কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলো যে কতখানি সত্য, সে তো সময় তার সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছে, আগামী দিনেও দেবে। তো শঙ্খবাবুকে নিয়ে আমার যে বেশ কিছু লেখা, তার মধ্যে একটি ছোট্ট লেখা আমি আজকে পড়ব। আসলে স্যারের কথা বলতে গেলেই খুব এখন ভারাক্রান্ত লাগছে, মন অত্যন্ত বিষণ্ণ হয়ে ওঠে। কিন্তু তো আমাদের কাজ তো করতেই হয়। তার যে শোক, তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, সেগুলো আমাদের বুকের পাঁজরের ভিতরে আটকে রেখেও আমাদের আবারও টেবিলের সামনে বসতে হয়, কাগজের ওপর কলম নিয়ে মাথা নিচু করে কাজটুকু করতে হয়। আমার মনে হয় যে সেটাই স্যারকে, শিক্ষক শঙ্খবাবুকে, পিতার মতো মানুষটিকে যথার্থ শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানো। আসলে শুধু যে লেখক শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ এভাবে দেখলে ভুল হবে। আমরা যারা খুব নিবিড় সান্নিধ্যে এসেছি দেখেছি যে স্যারের যে মানুষ হিসেবে যে শঙ্খবাবু, তার যে সহবত, তার যে আচরণ, সে এক সাংঘাতিক শিক্ষার বিষয়। এগুলো ঠিক আমি বলবো অন্তত যে অর্জন করা যায় না, এগুলো নিয়েই একজন মানুষ আসেন। শঙ্খবাবু কাছ থেকে উঠে আসার সময় তার প্রত্যেকের জন্য এই দাঁড়িয়ে থাকা, যতক্ষণ না ওই সিঁড়ির ধাপ ধরে বাঁক পেয়ে অদৃশ্য হয়ে যাওয়ার আগে পর্যন্ত তার যে দাঁড়িয়ে থাকা দরজা ধরে, এটা অর্জন করা যায় না। এটা এই ধরনের মানুষেরা প্রতি নিয়েই জন্মান, এই সহবত, এই আন্তরিকতা, এই স্নেহশীলতা, এগুলো নিয়েই জন্মান। তো শঙ্খবাবুর সম্পর্কে কথা বলতে গেলে কথা তো আর ফুরোয় না। অনেক অনেক কথা স্যারের সম্পর্কে বলার রয়েছে, অনেক বিষয়ে। তো যাই হোক, আজকের এই সময়ে দাঁড়িয়ে স্যারকে নিয়ে লেখা খুব ছোট্ট একটি লেখা আমি আপনাদের সামনে পাঠ করছি, এবং এটাই শঙ্খবাবুর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য, আমার প্রণাম। লেখাটির নাম শঙ্খ ঘোষ এবং একটি সত্য। নিচ্ছ মেনে এই যেভাবে চলছে জীবৎকাল,
সহজ ভাঙার ছন্দে যত দুলতে থাকা ফনা, হয়তো ভাবো কি প্রয়োজন রাস্তাতে পা রাখার, ঈশানে ঝড় মুখর হলে জাগবে উন্মাদনা। ঝড় কি কোনো একক হাওয়া, যৌথ উড়ান নয়? ভাবো এবং গভীরে যাও, হাতের প্রয়োজন। নয়তো দেখো ব্যক্তিগত ভূমিতে টান ক্ষয়ের, নিশ্চুপে খুব তুলছে গড়ে চিতার আয়োজন। শঙ্খ ঘোষও যা বলেছেন নিজস্ব নির্জনে, সত্য খুবই মুখ ঢেকো না অলিক বিজ্ঞাপনে। এই লেখাটি, ছোট্ট লেখাটি আমি লিখেছিলাম। আসলে এই যে শঙ্খবাবু বলেছেন যে বেঁধে বেঁধে থাকবার কথা, তো সেই যে কথা কোথায় ভেতরে ভেতরে আমাকে প্রাণিত করেছিল, সেটা আমাদের সমাজের জীবনের রাজনৈতিক যে সংকট, সামাজিক যে সংকট মুখোমুখি আমরা যখন হই, তখন ওই বেঁধে বেঁধে থাকবার কথা আমাদের সবাইকে কিন্তু প্রাণিত করে। হাত যদি না রাখি আজকের এই বিপন্নতার দিনে, অতিমারির সময়ে, এই সামাজিক সংকটে, এই যে বৈশ্বিক সংকট, এই সময় আমরা বোধহয় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাব, একা হয়ে যাব। আর একা হওয়াটা তো কোনো কাজের কথা নয়। পাশাপাশিভাবে থাকা, নিবিড়ভাবে থাকা, এটা তো একজন শিল্পী মনের মানুষের ইতিবাচক ভাবনাই। তো শঙ্খবাবুর কাছ থেকে যে সমস্ত শেখা, জানা, সেগুলোকে নিয়েই আমরা চলতে হবে যতদিন এই পৃথিবীতে বাঁচব। এই কথাই বলি, শঙ্খবাবুর প্রতি আমার প্রণাম, এবং যারা শঙ্খবাবুকে নিয়ে এই আয়োজন করছে, পেখম রেডিও, তাদেরকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, হাতে হাত রেখে পাশাপাশি থাকবেন, ভালোবাসায় থাকুন, ভালোবেসে থাকুন। নমস্কার। নমস্কার, আমি অংশুমান চক্রবর্তী। পেখমের পক্ষ থেকে স্মরণ করা হচ্ছে কবি শঙ্খ ঘোষকে। তাকে স্মরণ করে আমি পাঠ করছি আমার নিজের লেখা একটি কবিতা। কবিতার নাম জাতির বিবেক। দুঃসময়ে ছিলেন তিনি, বুঝিয়ে দিতেন ঠিক বা ভুল, দেখিয়ে দিতেন কোনটা কাঁটা, দেখিয়ে দিতেন কোনটা ফুল। শিরদাঁড়া তার কঠিন ছিল, তীক্ষ্ণ মেধা, স্বল্প বাক। তার তো কোনো দল ছিল না, পায়নি তাকে কইয়ের ঝাঁক। তিনি কবি, জাতির বিবেক, অন্ধকারে আলোর গান। থেকে যাবেন অনন্তকাল। শঙ্খ ঘোষের
নেই প্রয়াণ। নমস্কার। নমস্কার, আমি বুবুসীমা চট্টোপাধ্যায়। আজ আমার কলমে কবি শঙ্খ ঘোষকে নিয়ে এক টুকরো আবেগ পেখমের জন্য। মাথার উপর থেকে যখন ছাদ উড়ে যায় তখন হাত থেকে খসে পড়ে শঙ্খ। খোপরা পাঁজরে থাকে না দম, চুপ করে দেখি টুকরো টুকরো ফাটল। ভেঙে পড়েছি আগেও বহুবার, এমন করে চুরমার হয়ে যায়নি কখনো। বড় বেশি কথা বলি আমরা, বড় বেশি পুঁথি পড়ে মুখস্থ আওড়াই। আপনি চুপ করতে বলেছিলেন কবিতায় কবিতায়, যেখানে মূল্যবোধের শেকড়ে জারিয়ে গেছে স্পষ্টবাদের রস। আমরা মুখরিত হয়েছি বারবার আপনার ছায়াতলে বসে। আশ্রয় চাই বলে যতবার দুহাত পেতেছি, মেরুদণ্ড রিজু রেখে ততবার ঘুরে দাঁড়ানোর গল্পটা নতুন করে লিখতে বলেছেন আপনি। অথচ আজ সব ছায়া ফেলে চলে যাচ্ছেন। আমাদের বাইরে যাওয়া নিষেধ, আমাদের ঘরের ভেতরে চাবি, আমাদের কঠিন সময় ভারী। আমরা মাটি থেকে আকাশ চাওয়াচাওয়ি করে বলি আপনাকে এখন বড্ড প্রয়োজন। শ্বেত শুভ্র পোশাকে দাঁড়িয়ে দেখলেন আপনি, আপনার পা ছুঁয়ে প্রণাম রেখেছি যেখানে, সেখানে অসংখ্য কান্নার রোল। আপনি স্মিত হেসে বললেন, কেননা পড়ন্ত ফুল, চিতার রূপালী ছাই, ধাববান শেষ ট্রাম, সকলেই চেয়েছে আশ্রয়। বৈশাখের কালো এসে মাথার ওপর থেকে ছাদ উড়িয়ে দিলে হাত থেকে খসে পড়ে শঙ্খ। নমস্কার। প্রথমেই পেখম এবং পেখমের কর্ণধার প্রদীপকে আমার অনেক অনেক ধন্যবাদ। কারণ এখনের এই ভীষণ একটা বাজে পরিস্থিতির মধ্যে একটা ভীষণ আতঙ্কের সময় পার করছি আমরা। সবার মন ভীষণ খারাপ, চারিদিকে ভীষণ রকমের বিষণ্ণতা। এর মধ্যেও প্রদীপ এমন সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং উদ্যোগ নিয়েছে এই অতিমারির সময়তেও। সেই জন্য প্রদীপকে অনেক অনেক ধন্যবাদ এবং পেখমকে আমার অনেক অনেক ভালোবাসা। কবি শঙ্খ ঘোষ আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় কবি, এবং তার মতন একজন কবির সম্পর্কে আমি কিছু বলবো অথবা লিখব এই ধৃষ্টতা আমার নেই। আমি লিখতে কিছুই পারি না, শুধু আমার মনের যে অনুভূতিটুকু সেইটুকুই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু চার লাইন শব্দে গেঁথেছি। তার সম্বন্ধে বলার মতো আমার আর কিছু নেই, কারণ ওনার বিশালতা, ওনার ব্যাপ্তি দুটো চারটে কথায় ধরা সম্ভব নয়। তাই সে পরম শ্রদ্ধেয় কবির পায়ে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে যে দু চার লাইন লিখেছি সেটা পড়ি। কবির দু লাইন কবিতা দিয়েই আমি আমার লেখাটা শুরু করেছি। ওনার দুটো কবিতার লাইন এরকম
অনেক দিন মেঘের সঙ্গে কথা বলনি, তাই এত শুকনো হয়ে আছো। আমার লেখা আজ পাকাপাকিভাবে মেঘেদের উঠোনে পিঁড়ি পেতে বসলে, আর ভারী হলো আমার উঠোন। চোখে তো বর্ষা ছিলই, এখন অথই শ্রাবণ। সন্ধ্যের শাঁখে ফুঁ দিতে গিয়ে আড়ষ্ট হলো জিভ, কেঁপে উঠল আলো, সঙ্গে দু এক পশলা বৃষ্টি আর একটা দমকা বাতাস এলো। বেঁধে বেঁধে থাকার কথা তো দিয়েছিলে তুমি, ভাঙবে নিজেই এমন কথা তো ছিল না। পাতাহারা গাছ, শুকনো পুকুর আর গোধূলির আভা কেউ দেখতে পাবে না, ছুঁতেও। শুধু বাতাস বলবে না না না। দিগন্তের দিক থেকে ছুটে এলো দুটো ঘোড়া, তবু ধুলো উড়ল না তোমার যাওয়ার পথে। শব্দ ব্রহ্ম হয়ে সঙ্গী হলো তোমার সাথে সাথে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মজ্জায়। অনন্ত শয়নে এক গভীর প্রাচীনতা, তোমার চোখের নিচে লেখা আয়ু, আর দিগন্ত জুড়ে এক হিম নিশ্চলতা। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই দুটো লাইন। নমস্কার। শঙ্খ ঘোষ এক যুগোত্তীর্ণ পুরুষ, একবিংশ শতাব্দীর উজ্জ্বলতম জ্যোতিষ্ক, রবীন্দ্রোত্তর যুগের দুই বাংলা যোগসূত্র বন্ধনের কাণ্ডারী, যিনি সাহিত্যে সংস্কৃতিতে সমাজের নানা বিবর্তনের সৃষ্টিশীল থেকেছেন এবং সামাজিক অস্থিরতা, অসঙ্গতি ও নানাবিধ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে তার শক্তিশালী ও প্রাণবন্ত কলমে সারা জীবন ধরে নিজের সমসাময়িকতা প্রমাণ করে গিয়েছেন, যা বাংলা তথা ভারতের সাহিত্য সংস্কৃতি ভাণ্ডারের এক অফুরন্ত ঐশ্বর্য। অতি সাম্প্রতিক অতীতে আমরা কবিকে হারিয়েছি, কবিকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। তার পংক্তি আমাদের চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে, সমগ্র মানবজাতিকে তার কবিতা আশ্রয় দেবে। কবি একাধারে রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্র গবেষক, সাহিত্যিক, অনুবাদক, নানাবিধ সৃষ্টিশীলতার আকর এবং দেশকাল সমাজের ঊর্ধ্বে রয়ে যাবেন মানব হৃদয়ে এভাবেই। পেখমকে ধন্যবাদ জানাই এই অতিমারির আবহে কবিকে আশ্রয় করে আমাদের বেঁচে থাকার একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং এই মঞ্চে অগ্রজ অনেক কবির সাথে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য পেখমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কবি শঙ্খ ঘোষের স্মরণে আমার নিবেদন সমারূঢ়। এক শীত ওপারে মেঘ করে আসে, ভোরের প্রান্তর নীলকণ্ঠ, রৌদ্রবরণ পংক্তি পেরিয়ে ওই দূরে জ্বলে উঠেছ কবি। তোমার আলোয় উদ্ভাসিত চরাচরে গভীর সৌকর্য জাগে, দুঃসময়ে তুমি জাগো সাথে। এইসব নগর বন্দর পেরিয়ে স্বদেশ বিদেশ সমসাময়িকতায় ঘাসের দাওয়ায় বসা কিংবদন্তি যেভাবে খরার দিনে ভৌমজলের সন্ধান মিলায়, পৃথিবীর ঢাকনা খুলে তখন ভোর এসে তার পা ধুয়ে দেয়। আত্মবোধ কেঁপে ওঠে সমগ্র পুনর্বাসন যুগে। নতুন সমাজ বিপ্লবে বিপ্লবে অক্ষর গেথে স্রোতের ভিতর আয়ু, আয়ুর ভেতর নিশ্চুপ তুমি সূর্য এঁকেছিলে নবজীবনের বুকে। জীর্ণ চোখের কোল জুড়ে বাস্তুহীন স্লোগান হয়ে যায় অক্ষয় গুঞ্জরণ। তোমার যাওয়ার পথে এক মজ্জা অন্ধকারে গড়িয়ে যায় আবহমান। কোথাও কেউ নেই, তবু ঝোড়ো মশাল জন্ম সৃষ্টির নৈরিতে শেষ বিকেলের ঝড়ে বলে, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবির ধর্ম নেই, কবির মৃত্যু নেই। আমার বিশ্বাসে তোমাকে বিশ্বাসী করি, আমার নিঃস্বতায় আশ্রয় খুঁজি তোমাতেই। সেই কীর্তিনাশা পাজরে তোমাকে ভবিতব্য ভেবেই প্রবাহ ভেবেছি তোমার পংক্তি। তবু পুড়ে যায় প্রতীক্ষা, পুড়ে যায় আদি পর্ব, আর পুড়ে যায় ওই দূরে
বনানী। নমস্কার। কবির কলমে কবি প্রণাম অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত কবিকে পেখমের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা অঙ্গীকার নিই সবাই একসাথে বেঁধে বেঁধে থাকার। আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।